বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন এবং আমার ডানে রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং দুজনই নানা পরিচয় সত্ত্বেও মূলত শিক্ষার ভেতরকার মানুষ হিসেবে পরিচিত। আমি আপনাদের দুজনকে স্বাগত এবং দুজনের কাছে প্রথম প্রশ্ন যে অনেকেই মনে করছেন যে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সবই ধ্বংসের প্রায় চূড়ান্ত পর্যায়ে, এমনকি শিক্ষা যেটা বিগত সরকারের আমলও ছিল এবং সেখান থেকে পরিস্থিতির 6 মাসে কোনো উন্নতি হয়নি, বরং অনেক ক্ষেত্রে এখন মব জাস্টিসও শিক্ষা কার্যক্রমকে নানাভাবে ব্যাহত করছে। সো মিস্টার এহসানুল হক মিলন, আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি পরিস্থিতিটা কি দেখছেন। ধন্যবাদ জিলু ভাই, ধন্যবাদ আমাদের সহ আলোচক রাশেদা কে চৌধুরী। উনি অ্যাডভাইজার ছিলেন এবং শিক্ষা বিষয়ে কাজ করছেন দীর্ঘকাল ধরে। তো আপনি যেটা বলছেন সেটা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার যে রূপান্তর হওয়ার কথা, যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা হওয়া বা বর্তমানের সাথে সামঞ্জস্য রেখে যে শিক্ষা ব্যবস্থা হওয়ার কথা, সেই জায়গাটির থেকে আমরা মোটেই যাচ্ছি না। তারপর দেশে একটি বিপ্লব হয়ে গেল। তো বিপ্লবোত্তর একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য আমরা আশা করেছিলাম যে এই সরকার শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দেবে, কিন্তু সেই জায়গাটাও আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না। সব মিলিয়ে আপনি যা বললেন সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রতীয়মান হচ্ছে। দেখুন, আমাদের দেশে প্রথমত শিক্ষা ব্যবস্থাগুলো যেভাবে ছিল সেটা হলো পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ নাম্বার বেশি পেতে হবে, সেটা ছিল আমাদের শিক্ষা ব্যবস্থা। তারপরে আমাদের দেশে দেখেন শিক্ষা ব্যবস্থায় গবেষণার কোনো প্রভাবই নেই, রিসার্চ হচ্ছে না বললেই চলে। এবং আপনি দেখছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো রেটিংয়ে কীভাবে দিন দিন অধপতনে যাচ্ছে। রেটিং নাই বললেই হয়, সেই জায়গায় আমরা র্যাঙ্কিংয়ে রেটিংয়ে পিছিয়ে আছি। তারপর যদি আমরা বলি শিক্ষা ব্যবস্থার সাথে যে শিল্পন একাডেমিয়া যে একটা ব্রিজ, একটা সংযোগ, সেই জায়গাটিও কিন্তু আমরা আমাদের দেশে এখন আর দেখতে পাচ্ছি না। এমনকি যদি আমি আমার 80-র দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার কথা বলি, আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে আমাদেরকে যেতে হতো। ইট ওয়াজ এ ম্যান্ডেটরি। তো ম্যান্ডেটরি তো দূরের কথা, এখন সেই কথাগুলো চিন্তাও করছে না। উচ্চশিক্ষার সাথে গবেষণা নাই বললেই চলে। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটের কথা চিন্তা করে দেখবেন যে গবেষণার কোনো বাজেটই থাকে না। আজকে প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির যুগে যে উন্নয়নের, ফোর্থ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে যে শিক্ষা এবং গবেষণার যে একটা ব্রিজ থাকবে, সেই জায়গাটিতে কিন্তু বর্তমানে আমরা বিলুপ্তের পথে। তারপর যদি আমরা আসি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বৈষম্যের প্রভাবটা আপনি দেখুন। ইংলিশ মিডিয়াম, আরবি মিডিয়াম, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, বাংলা শিক্ষা ব্যবস্থা, এই যে বৈষম্য, এই বৈষম্য কিন্তু আমরা দেখছি। এখন আমরা যদি নীতিগতভাবে কাঠামো সংস্কার করতে চাই, তাহলে আমরা কিন্তু উদাহরণ হিসাবে অন্যান্য দেশেও নিতে পারি। আমরা কি দেখি না গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা উন্নত দেশগুলো বা এডুকেশন হাব যারা রিসেন্টলি করেছে, ধরুন মালয়েশিয়ার কথাই বলি। 80-র দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল হোস্টেলে মালয়েশিয়ান ছাত্ররা আমাদের সাথেই পড়তো, আপাতত আরও আগের। সেই মালয়েশিয়া এখন হয়ে গেছে এডুকেশন হাব এবং আমরা সেই জায়গায় নেই। আপনি সিঙ্গাপুরের কথা বলেন আর সাউথ কোরিয়া বা চীনের কথা বলেন, এই ইউনিভার্সিটি গবেষণা সরকারি এবং বেসরকারি উদ্যোগে হওয়া উচিত ছিল। সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাই না যে আমরা সরকারি বেসরকারি উদ্যোগে কোনো গবেষণা করছি। আপনি যদি ইন্টারন্যাশনাল জার্নালের কথা বলেন, আজকের দিনে কিন্তু আমরা কাউকে উৎসাহিত করছি না এই রিসার্চ কালচার বা ইন্টারন্যাশনাল জার্নালে একটা ইনোভেশন হাব হিসাবে ইনোভেশন করার জন্য আমরা এই ধরনের কোনো জার্নালে লেখালেখি করার জন্য কোনো উৎসাহিত আমরা করছি না। আমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের কথা বললাম, সেই জায়গায় তো আমরা বলতে গেলে জিরো আমাদের প্রগ্রেস বলতে পারি। তো অ্যাজ এ হোল আমরা যদি শিক্ষা নিয়ে কথা বলতে চাই, তাহলে এই যে আমাদের বিপ্লবোত্তর শিক্ষা ব্যবস্থায়, সেই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত ছিল, সেটা আমরা করছি না। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে আমরা যেগুলো, ধরুন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আমরা যেটা বলছি, বা জিপিটি চ্যাটের কথা আমরা বলছি, বা আমরা ব্লক চেইনের কথা বলছি, বিগ ডেটা ব্যাংকের কথা বলছি, রোবোটিক্সের কথা বলছি, এগুলি নিয়ে কিন্তু আমরা কোনো কাজ করছি না এবং এগুলিকে আমরা কোনো গুরুত্বও দিচ্ছি না।
ইন্টারন্যাশনাল এই যে যেটাকে বলে থিংস অফ IoT, এই শিক্ষা ব্যবস্থার সাথে সেটার কোনো সম্পর্ক আমরা এখনও করছি না। আমরা দেশে ডিজিটাল ক্লাসরুম, আমি জানি না কয়টা ইউনিভার্সিটিতে এখন ডিজিটাল ক্লাসরুম হয়েছে। আপনি যদি একটু রিফ্রেশ করেন আপনার মেমোরি, পৃথিবীতে মাত্র 24টি দেশ পিছিয়ে ছিল এই আমাদের করোনা ভাইরাস যখন স্প্রেড করেছিল। তার মধ্যে এশিয়ার একটি মাত্র দেশ, সেটা ছিল বাংলাদেশ। অন্যগুলি কিন্তু আফ্রিকান দেশ ছিল। আমরা সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনলাইন এডুকেশন তারা দিতে পারেনি, এবং যে সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনেক বড় বড় কথা বলতো, তারাও দেখেছি সেই সময় পিছিয়ে ছিল। সেই অনলাইন এডুকেশন আমাদের হয়নি। আমাদের যে প্রোগ্রামিং টেকনোলজি, সেই বিষয়ে কিন্তু আমরা একদম নেই। তারপরে আসুন আমাদের যে জনসংখ্যা, এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করার জন্য যে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডসের কথা বলুন, তাহলে এটা আমরা আগে বলতাম 2041-এ আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড দেওয়া শেষ হয়ে যাবে। ইট স্টার্টেড ফ্রম 2007। আপনার কর্মক্ষম জাতি আপ টু 65 ইয়ার্স, 65% হলো 15 to 65 ইয়ার্স। সেই 15 to 65 ইয়ার্সের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা দিতে ব্যর্থ হয়েছি। তাহলে দেখুন 2041-এর পরে আমাদের দেশের কী অবস্থা হবে। এই কর্মক্ষম জাতিকে আমরা এই ওয়ার্ল্ড ক্লাস সিটিজেন করার জন্য আমাদের কোনো প্রস্তুতি এই যাবৎ কোনো সরকার এখন পর্যন্ত নেয়নি, এবং বিপ্লবোত্তর এই সরকারও কিন্তু নেয়নি। সেজন্য আমরা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সেই সাথে শিক্ষার বৈষম্য, সেটাকে দূরীকরণ করতে হবে। অ্যাজ এ হোল আমরা ভেবেছিলাম, আমি আপার সাথে এর আগে অনেক জায়গায় কথা বলেছি, যে এই সরকার হয়তোবা একটি পার্মানেন্ট শিক্ষা কমিশন করবে, পার্মানেন্ট শিক্ষা সংস্কার কমিশন করবে, যেটা এই যে আমি যে আইটেমগুলোর কথা বললাম সেগুলোকে নিয়ে তারা কাজ করবে, এবং যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য তারা প্যারালাল টু দ্য এডুকেশন মিনিস্ট্রি কাজ করবে, এবং যেটা কনস্টিটিউশনাল হবে, যেটাকে মানে নতুন সরকার এসে বা দলীয় সরকার এসে সেটাকে সরিয়ে দিতে পারবে না। এই ধরনের একটি ক্রিয়েট করতে হবে, যেটা রিসার্চ করবে, গবেষণা করবে এই শিক্ষা ব্যবস্থার উত্তরোত্তর উন্নয়নের জন্য। আমরা সেই জায়গাটি আমি আসবো আবার আপনার কাছে। মিস রাশেদা কে চৌধুরী, আপনার কাছ থেকে শুনতে চাই, এবং এই যে উনি বারবার বিপ্লবোত্তর পরিস্থিতি বলছেন, যদিও এটাকে কেউ বিপ্লব বলেন, কেউ বিপ্লব মানতে রাজি নন, এটাকে অভ্যুত্থানোত্তর একটা পরিস্থিতি বলছেন, কিন্তু কোনো পরিবর্তনের লক্ষণ কি দেখেন যে ধারায় বাংলাদেশের শিক্ষা এগুচ্ছিল সেখান থেকে গত 6 মাসে, বা চেষ্টাটা লক্ষণীয় কিনা সেটা একটু আমি আপনার কাছ থেকে প্রথমে বুঝতে চাই। অনেক ধন্যবাদ চ্যানেল আইকে, তৃতীয় মাত্রাকে, আর বিশেষ করে আমার সাথে যিনি এসছেন আহসানুল হক মিলন। তিনি রাজনীতিবিদ, তার কাছে রাজনৈতিক মানে দূরদৃষ্টি সম্পন্ন একটু প্রত্যাশা করব। উনি বলেছেন ইতিমধ্যে, আমি তো মাঠে ঘাটে কাজ করি, যেটাকে বলা হয় শিক্ষা অধিকার কর্মী হিসাবেই নিজেকে মনে করি। সেখানে উনি উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষার উপর অনেক গুরুত্ব দিয়েছেন। আমি প্রাথমিক আর মাধ্যমিকে একটু ফিরে আসতে চাই, কারণ প্রাথমিকটা তো সকল শিক্ষার ভিত্তি। সেখানেই কিন্তু আমাদের নড়বড়ে হয়ে আছে। উনি কিন্তু একটা কথা বলেছেন যে নানা ধারায় বিভাজিত আমাদের শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় ধারা, মূল ধারা, ইংরাজি মাধ্যম, তারপরে আবার ওই ধারাগুলোর মধ্যে উপধারা আছে। তো সেই উপধারাগুলোর মধ্যে যে কী পরিমাণ বৈষম্য বিরাজ করছে, এই জন্য আপনি যে প্রশ্নটা করলেন যে এই সরকারের আগমন বা যেভাবে আসছিলেন বৈষম্য নিরসনের যে স্বপ্নটা দেখিয়েছিলেন আমাদেরকে, আমাদের ছাত্র জনতা, সেই বৈষম্য নিরসনের জায়গায় সত্যি কথা বলতে গেলে যেটা মনে হয় যে শিক্ষাটা কি করে যেন ছুটে গেছে অগ্রাধিকারের জায়গা থেকে। কোথাও দেখি না যে শিক্ষা নিয়ে খুব একটা, যেটা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে মব আন্দোলন, যেটা বলা হচ্ছে শিক্ষার মধ্যে ওইটুকুই, এই দেনা পাওনা প্রাপ্তি, আমার এটা হলো না, আমরা এটা পেলাম না, ইত্যাদি ইত্যাদি, ওর মধ্যে চলে গেছে। কিন্তু মৌলিক কোনো চিন্তা ভাবনা আমরা কিন্তু তেমনভাবে দেখিনি এখন পর্যন্ত। যেটুকু দেখেছি, প্রাথমিকের শিক্ষা মন্ত্রণালয় একটি কনসালটেশন কমিটি করেছে, আপনারা দেখেছেন, 14টি সুপারিশ দিয়েছে, তারা বোধহয় 14টি সুপারিশ পেশ করেছেন, এবং সেখানে শিক্ষাবিদরা আছেন, প্রশাসকরা আছেন, তারা মিলে করেছেন। ওইটাও মোটামুটি ভালো। এবং যে কথাটা
হাসানুল হক মিলন বললেন যে একটা স্থায়ী শিক্ষা কমিশন, উনারাও কিন্তু সেই কথাটা বলেছেন। এই যে এখন যে আন্দোলন, মব আন্দোলনই বলি যাই বলি হচ্ছে, সেটা কিন্তু একটা শিক্ষা কমিশন থাকলে এরা সরাসরি যেতে পারতো কমিশনের কাছে, একটা স্মারকলিপি নিয়ে কী করা যায় তারা ব্যবস্থা নিতে পারতেন বা তারা দিক নির্দেশনা দিতে পারতেন। কিন্তু এখানে হয়েছে কি, যার যেমন খুশি রাস্তায় নামছেন, হয়তোবা যৌক্তিক, হয়তোবা সঙ্গত, কিন্তু রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ তৈরির অধিকার তো আমাদেরকে কেউ দেয়নি। সেটা কোনো অভ্যুত্থার সময় প্রয়োজন ছিল, কিন্তু এখন নেই। কিন্তু আমি এখানে ফিরে আসি আবার প্রাথমিক আর মাধ্যমিকে যদি আসি, প্রাথমিক শিক্ষাটা তো আসলেই উনি যেটা বলেছেন পরীক্ষা নির্ভর একটা সনদ সর্বস্বের মতো হয়ে গেছে। কে কত মার্ক পায়, কে জিপিএ পায়, কে কি পায়, ওইগুলোর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। শিক্ষার মানটা তো আসলে দেখার ওরকম নেই। শিক্ষকদের কোয়ালিটির ক্ষেত্রে আমার মনে হয় মনোযোগ তো এই যে যেটা বললেন আপনি, শিক্ষায় তো 4টা অংশীজন: শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রশাসন, বা তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানও আসে। সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার মানের ক্ষেত্রে এদের কথা চিন্তা করা হয় না। অনেকখানি দুঃখের সাথেই বলতে হয় আমলা নির্ভর। এবং আপনি দেখেন প্রাথমিকে কিন্তু কোনো ক্যাডারই নেই প্রাথমিক শিক্ষায়, মাধ্যমিকে আছে, ওনারা করেছিলেন। কিন্তু প্রাথমিকে আমার প্রশ্ন হলো, একজন শিক্ষক যোগ্যতা দক্ষতা থাকলে প্রধান শিক্ষক, তিনি কেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি হতে পারবেন না? সেই পথই নেই তার এখন। তিনি সহকারী শিক্ষক, ওই সহকারী প্রধান শিক্ষক ওইভাবেই অবসর গ্রহণ করবেন। যে এই যে কারণে আমরা কিন্তু শিক্ষকদেরও আনতে পারছি না। খালি তো শিক্ষকদের দায়ী করে লাভ নেই, তাদের জন্য বেতন ভাতা মর্যাদা যেরকম আছে সেরকম সেইভাবে তাদেরকে যদি নেওয়া সম্ভব হয়, দক্ষতা নিরূপণ করে মেধাবী হিসাবে যদি নেওয়া হয়, তাহলে কিন্তু একটা পরিবর্তন আসতে পারতো। কিন্তু সেদিকে তো আমরা এগোচ্ছি বলে মনে হচ্ছে না। আরেকটি বিষয় বলি, অনেকগুলো ভালো জিনিস হয়েছিল। যেমন আমি যদি বলি, বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন মেয়েদের উপবৃত্তি 2004 সালে। সেই যে উপবৃত্তি 100 থেকে এখন 150-তে আসছে, কোনো ধরনের ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট নাই। এই উপবৃত্তি ওই জায়গায় ঘুরপাক খাচ্ছে 150 টাকা। অথচ মহার্ঘ ভাতা নিয়ে কি পরিমাণ আন্দোলন! আমার উপবৃত্তির জন্য কে নামবে আন্দোলনে বলেন? এই জায়গাটাতে আমরা ঠেকে গেছি। ক্ষুধার্ত বাচ্চা স্কুলে আসলে তো লেখাপড়া শিখবে না। এই যে দুপুরের খাবার কর্মসূচি বিশাল করে করা হলো, বলা হলো, কিন্তু এটা বাস্তবায়ন হলো না। কতগুলো মাঠের বাস্তবতার দিকে যদি আমরা দৃষ্টি দেই, তারপরে যদি রাজনৈতিক সদিচ্ছার জায়গাটায় আসি আমি মনে করি যে সরকারি আসুক, রাজনৈতিক অঙ্গীকার নিয়েই আসবে, বিশ্বাস করতে চাই। কিন্তু ওই জায়গায় সদিচ্ছাটার যদি ঘাটতি থাকে, তাহলে শিক্ষায় ওরকম আমরা দেখতে পারবো না। মাধ্যমিকে কি হলো দেখেন, অতি সম্প্রতি একদম উদাহরণ দিয়ে বলবো, জানুয়ারি মাসে কি দেখলাম, শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন দেয়া হলো যে এখন ভর্তি হতে গেলে যে 6ষ্ঠ শ্রেণীতে একজন শিক্ষার্থীকে ন্যূনতম 3000 টাকা, মানে 8000 টাকা পর্যন্ত ঢাকার নামি দামি স্কুলগুলোকে দিতে হয়। আর ঢাকার আশেপাশে বস্তি এলাকা এগুলো যদি হয় 3000 টাকা, তো একজন রিক্সা চালক কী করে সেই টাকাটা দিবেন? এটা শিক্ষা মন্ত্রণালয় চিন্তা করলেন না, কি করে দেবেন? তো সেই জায়গায় আমরা কিন্তু ওই ভীষণটাই আমরা দেখছি না, যে বৈষম্য দূরীকরণের। আমরা যখন গৃহ শ্রমিকদের সাথে কথা বলেছি, আমরা মাস 2 আগেও, যে আমি কি করে 5000 টাকা দেবো, আমি কি করে আর বাড়তি খরচ দেবো আমার একটা সন্তানের? তার মানে আমার বাচ্চা ওইরকমই থাকবে, শ্রমিকই হবে, তার আর স্বপ্ন দেখার সুযোগ নেই। অথচ এই বৈষম্য বিরোধী আন্দোলন তো একটা স্বপ্ন নিয়েই তৈরি হয়েছিল। সেই জায়গাটাতে মনে হচ্ছে হোঁচট খাচ্ছি শিক্ষার ক্ষেত্রে। এমনি সামগ্রিকভাবে আমি যদি একটু জাস্ট বুঝতে চাই, গত কয়েক মাস আপনি যেহেতু সারা দেশে ঘুরে বেড়ান, মেয়েদের অবস্থা কি শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষা কার্যক্রমে, তাদের যাওয়া আসা, পরিবেশ সব মিলিয়ে অংশগ্রহণ? দেখুন, মেয়েদের মানে এগিয়ে আসার সূত্রপাত কিন্তু হয়েছিল উপবৃত্তির মাধ্যমে। এই উপবৃত্তি যে একটা পরিবর্তন এনেছে, সেটা বিশ্বব্যাপী স্বীকৃত এবং
মানে নন্দিত যেটা বলবো সেটা হয়েছে ইউএনএফপিআর ইউএন উইমেনের গবেষণায় বেরিয়ে আসছে মেয়েদের এগিয়ে আসার পেছনে। তারপরে একবার যদি মেয়েরা লেখাপড়ার সুযোগ পায় এবং পরিবার থেকে যদি একটুখানি সুবিধা পায় তাহলে এগিয়ে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিকে মেয়েদের সংখ্যা বেশি, উচ্চ মাধ্যমিকেও বাড়ছে, একদম উচ্চ শিক্ষায়ও বাড়ছে। কিন্তু সেখানে আমি যদি বলি আমরা মাঠের যে খবর ছড়ে যায় মাঝখানে, এবং বিশেষ করে এখন যেভাবে দ্রব্যমূল্য ইত্যাদি, এই জানুয়ারিতে আমরা হয়তো শীঘ্রই গবেষণায় নামবো দেখার জন্য যে কত শিক্ষার্থী ঝরে পড়লো, কারণ কত শিক্ষার্থী আসতে পারলো না। কারণ সরকারের দিক থেকে আমরা এখানে যেটাকে বলা হয় অ্যাফার্মেটিভ অ্যাকশন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য একটা ইতিবাচক কাজ বা ইতিবাচক অ্যাকশন, সেটা কিন্তু আমরা দেখিনি। যেমন তারা কিন্তু মওকুফ করে দিতে পারতেন বেতন ভাতা এই ইসের উপরে। টিসিবির পণ্য যদি দেয়া যেতে পারে স্বল্প মধ্য নিম্নবিত্তের জন্য, তাহলে শিক্ষার ক্ষেত্রে সেটা কেন ধরা হচ্ছে না যে এদের জন্য বেতন ভাতা মওকুফ? বিশেষ জনগোষ্ঠী, চা বাগানের শিক্ষার্থীরা বেশিরভাগই ভর্তি হতে পারছে না। কোথায় যাচ্ছে তারা? হয় সুযোগ, ওই মাধ্যমিকে আবার এনজিওর স্কুলও নাই, তারা চলে যাচ্ছে লিল্লা বোর্ডিংয়ে। মা বাবা চাইলেও দিচ্ছেন, না চাইলেও দিচ্ছেন, খরচটা যেহেতু বেশি। দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশ শিক্ষায় বিনিয়োগের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার মধ্যে নিম্নতম। আমরা দুর্নীতির কোন সূচকে আছি সেটা নিয়ে যেরকম আমাদের একটা লজ্জার বিষয়, এটাও লজ্জার বিষয় যে শিক্ষায় আমরা বিনিয়োগ করছি না। এই যে ধরেন এই যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো, রাজনৈতিক দলগুলো যদি একটা মতকে আসে এগুলো বাস্তবায়ন করতে হবে, সেটা বাস্তবায়ন করতে গেলে তো মানব সক্ষমতা বিনির্মাণের জায়গাটা মানব সম্পদ কে করবে? মানব সম্পদ উন্নয়ন না হলে কে করবে? কারা করবে? আমাদের এই যে প্রবীণ রাজনৈতিক নেতৃত্বরা কি থাকবো আমরা? যারা থাকবেন তারা তো নতুন প্রজন্মই করতে হবে। কিন্তু নতুন প্রজন্মের পেছনে উনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বৃত্তিমূলক বা শিক্ষা, তারা যে উপরে যাবে, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক, আইটি হোক, যাই হোক, সেই জায়গায় তো তাদের দক্ষতা বাড়াতে হবে। অথচ আমরা তো এটা দেখেছি, বলার ওইরকম সুযোগ হয়নি আমাদের। সত্যি কথা বলতে গেলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, সেগুলো কতটুকু কাজে লেগেছে? সেগুলো কি আসলেও স্কুলগুলোতে চলেছে? আমাকে নিজে একজন জেলা প্রশাসক বলেছেন, তিনি আবিষ্কার করেছেন একটা স্কুল, না এটা থানায় গেছেন তিনি, ওই কোথাও যাওয়ার পথে থেমেছেন, হয়তো বা ওয়াশরুমে যাবেন, তখন দেখেছেন থানায় ওসির রুমে খুব সুন্দর করে সাজানো টেলিস্কোপ ইত্যাদি। উনি জিজ্ঞেস করেছেন থানায় এগুলো কি করছে? তখন অফিসার বলেছেন স্কুলে তো ওরা ভয় পায় যেগুলো চুরি হয়ে যাবে, তো আমাদের এখানে এনে সযত্নে আমরা রেখেছি। এই হলো আমাদের ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল শিক্ষা অবস্থা। আমরা এই বাস্তবতাটা স্বীকার করেই এগোতে হবে। ডক্টর ইহসানুল হক মিলন, আপা যেগুলি বললেন সেগুলির সাথে আমরা আরও সংযোজন করতে পারি। ধরুন আমরা এই হায়ার এডুকেশনে আগে আমরা দেখেছি ফরেন স্টুডেন্ট এখানে আসতো, তো ফরেন স্টুডেন্টে অ্যাট্রাক্ট করার মতো, উনি কিন্তু প্রাথমিক ও মাধ্যমিকের উপরে জোর দিচ্ছেন, আমি সেই বিষয়ে আপনার মতামত শুনতে। হ্যাঁ, সেজে আসছি। তো ফরেন স্টুডেন্টে অ্যাট্রাক্ট করার জন্য এখানে কিন্তু বিশ্বমানের কোনো বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি, হওয়া প্রয়োজন ছিল। 18 কোটি লোকের দেশ, এবং যে কয়েকটি ইনস্টিটিউশনে আসছে, স্পেশাল ইন মেডিকেল ইনস্টিটিউশন, মেডিকেল কলেজগুলোতে আসছে, সেখানে ভিসা, স্কলারশিপ এগুলি নিয়ে এত বেশি ঝামেলা। আচ্ছা, আমরা কি পারি না ইন্টারন্যাশনাল স্কলারশিপ দিতে যে আমাদের দেশে স্টুডেন্টরা আসবে? আমরা সেটা করতে, আমরা কি হার্ভার্ড ফাউন্ডেশন করতে পারি না বাংলাদেশের টাকা দিয়ে? সেই ফাউন্ডেশনে আমাদের বিশেষায়িত অনেক বিষয়ের রিসার্চ হবে যেগুলি আমাদের দেশের জন্য দরকার, মুক্তিযুদ্ধ বা অন্যান্য অনেক বিষয় আছে, আমি ইন ডিটেল সেখানে গেলাম না। হাওয়ার আপা যে জায়গাটি আসছেন সেই জায়গাটি হচ্ছে একদম গ্রাসরুট লেভেল থেকে আমাদের শিক্ষাকে গুরুত্ব দিতে হবে।
উনি এই ফুড অ্যান্ড নিউট্রিশন সম্পর্কে বললেন যে আমাদের যে হতদরিদ্র ছেলেমেয়েরা যাদের ফুড অ্যান্ড নিউট্রিশন অভাব রয়েছে তাদেরকে মধ্যাহ্ন ভোজ অথবা তাদের একটা টিফিন। আমার তো মনে রয়েছে, আমি জানি না, আমরা যখন স্কুলে গিয়েছি, আমার আব্বা সরকারি আমলা ছিলাম, তারপর আমরা স্কুলে দুধ পেয়েছিলাম। আমি নিজে দুধ পেয়েছিলাম, দুধ দেওয়া হতো টিফিন আওয়ারে খাওয়ার জন্য, পুষ্টিহীনতা যেন না হয়। তো সেই জায়গাগুলি থেকে যখন খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি প্রাইমারি স্কুলে দেওয়া হলো, সেটাকে তারপরে টাকার বিনিময়ে অর্থাৎ উপবৃত্তির ব্যবস্থা করা হলো, 6 থেকে 10 পর্যন্ত মেয়েদেরকে করা হলো, তারপরে ইন্টারমিডিয়েট পর্যন্ত করা হলো, তারপর আমাদের কমিটমেন্ট ছিল ডিগ্রি লেভেলও মেয়েদেরকে দেওয়া হবে। যে প্রশ্নটি আপনি করেছিলেন, আজকে পরিসংখ্যানে দেখা যায় যে মেয়েদের শেয়ার হচ্ছে 55% স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে। এই যে মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসা, যেটা আমাদের দেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করতে তাদের সহযোগিতা প্রয়োজন রয়েছে, তার কারণে তারা মোর দ্যান হাফ অফ দ্য আমাদের মানব সংখ্যার হাফটা, মোর দ্যান হাফ হলো আমাদের ফিমেল। সেই জন্য সেই সময় দেখেন 30% চাকরির সুবিধা, 60% প্রাইমারি এডুকেশনের শিক্ষকের সুবিধা, এগুলি কিন্তু তৎকালীন সরকার বেগম খালেদা যে তিনি দিয়েছিলেন। সেই জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরে এটার থেকে আমরা হারিয়ে গিয়েছি। এখন আসুন আমরা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সেই সময় আমরা কারিগরি মাদ্রাসা করা শুরু করলাম, মানে মোর সেন্ট্রিক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে করার চেষ্টা করা হয়েছিল, এবং মাদ্রাসা বোর্ডকে আমরা ইন্টারন্যাশনাল কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে ট্রান্সফার করেছিলাম। এগুলি বিশদ কাজ আমরা তখন করেছিলাম যে শিক্ষাকে আমরা আরও কিভাবে এগিয়ে নিতে পারি। কিন্তু এরপরে কি হলো? এরপরে আমরা সব কিছুতে হারিয়ে গেলাম। এখন এই শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হলে এই গভর্নমেন্টকে আবার একটা কমিটমেন্ট করতে হবে এবং শিক্ষকদেরকে গুরুত্ব দিতে হবে। আপনি দেখুন, বাংলাদেশে এই সরকার আসার পরে শিক্ষকরা বেশ কতগুলি আন্দোলন করেছে, বিভিন্ন ক্যাটাগরি শিক্ষকরা আন্দোলন করেছে। শিক্ষকরা কেন আন্দোলন করতে যাবে? আর আমাদের এই দেশে যে প্রথা রয়েছে, প্রথায় দেখা যাচ্ছে যারা বিসিএসে ফার্স্ট হয়, এসএসসি এইচএসসি থেকে সুপার ডুপার গোল্ডেন রেজাল্ট করেন, তারা সবাই হয়তো পুলিশে, নয় কাস্টমসে, নয় ফরেন সার্ভিসে, নয় অ্যাডমিনিস্ট্রেশনে যান। আচ্ছা, মেধাবী ছাত্ররা যদি পুলিশে, কাস্টমসে বা ফরেন সার্ভিসে যান, তো শিক্ষকতা কারা যাচ্ছে? আচ্ছা, শিক্ষার জন্য কি সেপারেট ক্যাডারের ব্যবস্থা করা হয়েছে? করা হয়নি। প্রাইমারির জন্য করা হয়নি, হাই স্কুলের জন্য করা হয়নি, কলেজের জন্য করা হয়নি। আমরা সেখানে বিশেষ শিক্ষায় দিচ্ছি, দ্যাট ওয়াজ দেয়ার লাস্ট চয়েস, সেই লাস্ট চয়েসটা সেখানে দিচ্ছে। তাহলে আমরা যদি রাষ্ট্রীয়ভাবে শিক্ষায় যারা আসবেন তাদেরকে আমরা লোয়ার একাডেমিক কোয়ালিটিতে আমরা ডিস্ট্রিবিউশন করতে চাই, লোয়ার একাডেমিক কোয়ালিটি ব্যারোমিটারে, তাহলে আপনি এই জাতিকে উন্নত জাতি কিভাবে করবেন? ইট ইজ দ্য ডিফল্ট ইন দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট বলতে পারতো দোজ হু আর ডুইং বেস্ট রেজাল্ট বিসিএস এক্সামে তাদেরকে শিক্ষকতায় যেতেই হবে, ম্যান্ডেটরি। যেতে হলে কি করতে হবে? তাহলে তো যে অবস্থা, অনেকে আর ভালো রেজাল্ট করার চেষ্টা করবেন না। আচ্ছা, ঠিক আছে, কারণ আপনি অবস্থাটাই এমন রেখেছেন যে যেতে হলে কি করতে হবে? এই যে জায়গাটি আপনি আসলেন, সেই জায়গাটি আমি বলছি তাদেরকে সেই ধরনের ফ্যাসিলিটিস, প্রিভিলেজ দিতে হবে। একজন সিনিয়র সচিব মর্যাদার আমার শিক্ষকের থেকে একজন হতে পারতো না? যদি আজকে মনে করেন দ্য গোল্ডেন জিপিএ ফার্স্ট ভিসি যিনি হয়েছেন, তিনি যে শিক্ষকতায় যেতেন, তাহলে তার মেধা তালিকা অনুযায়ী তো সিনিয়র সচিব হতে পারত। আসলে দেখেন, শিক্ষা মন্ত্রণালয় পরিচালনার জন্য চারিদিক থেকে নিয়ে এসে শিক্ষা মন্ত্রণালয়, তাদের কোনো অভিজ্ঞতা নেই। আমার সময় আমি দেখেছি ডিএস হিসেবে অন্য মন্ত্রণালয় থেকে আসছে, বিভিন্ন প্রজেক্টে ট্রেনিং নিয়ে আসছে, ট্রেনিং নেওয়ার পর তারা অন্য মন্ত্রণালয়ে ট্রান্সফার হয়ে চলে গিয়েছে। আমি নিজেই আটকাতে পারিনি, তখন আমার সত্যি বুঝতে পারিনি। তাদের ভিতরে একটা মনস্তান্ত্রিক ভাবনা রয়েছে যে আমরা প্রত্যেকটা মিনিস্ট্রিকে ডমিনেট করব। সেখান থেকে শিক্ষাকে ভাই ছাড় দিয়ে দেন। আমার কথা হলো, শিক্ষাকে সেই মনস্তাত্ত্বিকভাবে শিক্ষা বিভাগকে যেইভাবে আপনারা ডমিনেট করতে চান, সেই জায়গা থেকে শিক্ষাকে ছাড় দিতে হবে। এখন মেধাবী, আপনি যদি আজকে একটা উপজেলা পরিষদের মিটিংয়ে যান, যেই প্রিন্সিপাল, আপনি ইউনো হয়ে আসছেন আমার কচুয়াতে, যেই প্রিন্সিপালের কাছে লেখাপড়া শিখে আপনি ইউনো হয়েছেন, সেই প্রিন্সিপাল দূরে বসে থাকে, তার চেয়ার থাকে না, আপনি সেটা মিটিং প্রিসাইড করছেন, আপনি কিন্তু কোনো শেমও ফিল করছেন না। আপনি ওই শিক্ষকের ছাত্র হয়ে আপনি আপনার শিক্ষককে সম্মান দিচ্ছেন না। আপনি যান উপজেলা পরিষদের মিটিংগুলিতে, শিক্ষকদের কলেজের, গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপালের অবস্থান বা শিক্ষকদের অবস্থান কোথায়? এইভাবে ক্যাটাগরিক্যালি, সিস্টেম্যাটিক্যালি শিক্ষাকে আজকে বাংলাদেশে পিছিয়ে দেওয়া হচ্ছে। এটি হচ্ছে এই দেশটাকে ধ্বংস করার একটা সুপরিকল্পিত
ষড়যন্ত্র আমাদের দেশে হচ্ছে। মিস রাশেদা চৌধুরী। হ্যাঁ, একটা বিষয় একটু বলে নেই, যেটা হলো শিক্ষায় তো আমরা এতক্ষণ ধরে ধরেন একটু বিশ্লেষণ করলাম বা বললাম যে এগোচ্ছে না ইত্যাদি, যেটুকু এগোনোর ছিল। তো এখানে আরেকটা জিনিসের ভীষণ রকম ঘাটতি দেখতে পাচ্ছি। দীর্ঘদিন ধরে শিক্ষায় কাজ করে উনি যে কথাটা বললেন যে তার শিক্ষককেই সম্মান করেন না, মানবিক মূল্যবোধটা শিক্ষায় কি করে যেন ওই মানবিক মূল্যবোধটা হারিয়ে গেছে। উনি শুরুতে যেটা বলছিলেন যে পরীক্ষা নির্ভর হয়ে গেছে, পাস করতে হবে, লেখাপড়া করতে হবে, কোচিং করাতে হবে, গাইড বই পড়তে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু মুরব্বীদের সম্মান করতে হবে। আমি যেখানে যে অবস্থানেই থাকি না কেন আমার সেইটুকু বজায় রাখতে হবে। এই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আমি সেদিন ভিয়েতনামে ওখানে মাউরিদের প্রোগ্রামে অস্ট্রেলিয়া থেকে এসছে, এই এশিয়া প্যাসিফিক অঞ্চলের 23টা দেশের প্রতিনিধিরা ছিলেন। আমি স্পিকার হিসেবে ইনভাইট করেছেন, আমি গেছি। ওখানে তারা নির্বাচন করলো একজন 38 বছরের মাউরিকে প্রেসিডেন্ট হিসাবে এই 23টা দেশের শিক্ষা অধিকার জোটগুলা। সেইখানে সে তার অ্যাকসেপ্টেন্স বক্তব্যে বলল, এতক্ষণ ধরে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কথা শুনেছি, কিন্তু আমরা যেন ভুলে না যাই যে আমাদের আরেকটা এআই আছে, আমাদের সম্পদ, সেটা হলো অ্যানসেস্ট্রাল ইন্টেলিজেন্স, আমাদের ট্রেডিশনাল উইজডম। আমাদের এখানে আমাদের মানে মা বাবা, ওর দাদি নানিরা তারার গতিপথ দেখে বলতে পারতো যে ঝড় বৃষ্টি আসতে কিনা। তখন আমার কিন্তু খনার কথা মনে হয়েছে, যে খনার বচনে আছে যে উনি পিঁপড়ার গতিবিধি দেখে বলতে পারতেন যে বন্যা আসবে কিনা। তো সেই জায়গা থেকে আমরা বোধহয় সরে গেছি, আসলে অনেক সরে গেছি। এই মানে ডিজিটাল সব ঠিক আছে, কিন্তু কি করে যেন পাঠ্যপুস্তকেই বলি, শিক্ষকদের মধ্যেই বলি, যে শিক্ষক সারাক্ষণ কোচিং নিয়ে ব্যস্ত থাকেন তার প্রতি তো শিক্ষার্থীদের সম্মানবোধ থাকার কথা না। সেই জায়গায় শিক্ষার্থীদেরও বাধ্য করার আমাদের কিছু নাই। আবার শিক্ষক কি করবেন, এটা একটা প্রশ্ন, যে শিক্ষকেরও তো জীবন চলতে হবে। ঠিক, তার জীবন চলতে হবে বলেই আমাদেরও দাবি যে এটা আসলে শিক্ষাকে এই মানে ছাড়া ছাড়া দেখার কোনো সুযোগ নাই। একেবারে প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত আমি যেটা বলতে চাই। আরেকটি হলো যে এই যে অংশীজনরা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রশাসন, সবাইকে নিয়ে কিন্তু সমন্বিত আকারে শিক্ষাকে চিন্তা করতে হবে। যেমন ধরেন, কে অভিভাবকদের গুরুত্ব দেয়? এই যে শিক্ষায় নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কেউ কি জিজ্ঞেস করেছে অভিভাবকদের যে তারা কী চান? ফলে যেটা হয়েছে, আমাদের এক শ্রেণীর অভিভাবকরা কি করেছেন, তারা বাচ্চাদেরকে খালি গিনিপিগ বানিয়েছেন, পড়ো পড়ো পড়ো, এইটাই হয়ে গেছে বড়। জিপিএ 5 পেতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। এটা কিন্তু একটা বিশেষ শ্রেণীর মধ্যে, এটা আমি বলবো মধ্যবিত্তের মধ্যে, অনেকে ইঁদুর দৌড়ে এটা মধ্যবিত্তের মধ্যেই অনেক বেশি। আমি মাঠে কাজ করতে গিয়ে সেদিনও চা বাগানে গিয়েছিলাম, তো সেখানে দেখে এসেছি ওই চিন্তাটা হলো যে বেতন ভাতা দিবেন কেমনে বাচ্চার, এই চা বাগানের শ্রমিকদের মধ্যে মায়েরা বিশেষ করে। আরেকটা কথা যেটা বলেছেন যে আমাদের বাচ্চাদের কিভাবে কে পড়াবেন ওটা তো সরকার ঠিক করবেন, কিন্তু আমাদের বাচ্চাগুলো যেন লেখাপড়া শিখে মানুষ হয়, ওইটুকুই তাদের প্রত্যাশা। সেটাও যদি পূরণ করতে না পারি তাহলে তো জাতি হিসাবেই আমাদের একটা বড় নেতিবাচক দিক থেকে যাবে। আর বারবারই ঘুরে ফিরে যে জায়গাটা আসবো সেটা হচ্ছে বৈষম্যটা লাগামহীন হয়ে যাচ্ছে। এবারের বইয়ের খবর নেন, কত জায়গায় বই গেছে, ফ্রি বই সরকারের। ঢাকা মহানগরীতেই অনেক স্কুলে বই যায় নাই। আর দূর দূরান্তের কথা চিন্তা করেন, আজকেই খবর নিয়েছি আমরা যে আমার সহকর্মীরা বহু জায়গায় বই পৌঁছায় নাই। তো ফলে চলে গেলেও কিন্তু ফেব্রুয়ারি মাসও চলে যাচ্ছে, মার্চের এপ্রিলের আগে পাবো না। অথচ আমরা আশা করব যে শিক্ষকরাও তাদের ঠিকমতো পড়িয়ে দেবেন, শিক্ষার্থীরাও পড়বে, অভিভাবকরাও লেগে থাকবেন, কিন্তু তারপরে পড়ালেখা কতদূর কি হবে সেটা তো সিস্টেমটা যদি সরকার প্রশাসন কি নিয়ে ব্যস্ত, এইটা তো আমাদেরও প্রশ্ন যে কি নিয়ে ব্যস্ত। বিশেষ করে শিক্ষা প্রশাসনের কথা যদি বলি,
তারা এই যে একটাই তো উদাহরণ দিলাম, যে এই যে তারা হঠাৎ করে একটা প্রজ্ঞাপন জারি করলেন, বেতন ভাতা কত দিতে হবে, কি একটাবারও চিন্তা করলেন না যে এই দেশের জনগোষ্ঠীর মধ্যে কতজন পারবে এটা করতে? ঢাকার আশেপাশে বোধহয় কত এই 5,000-এর উপরে বস্তিতে 17 লক্ষের মতো বস্তিবাসী আছে আশেপাশে, সবার ঘরেই তো বাচ্চা কাচ্চা আছে। তো এরা তো শ্রমে চলে যাবে। তারপরে আমরা কি বলবো যে না এরা সব লেখাপড়া করতে আসে না, স্কুলে আসে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওরা তো চায় লেখাপড়া করতে। এটা কিন্তু একটা সাংঘাতিক জিনিস বাংলাদেশের অর্জনের জায়গা। সেটা আমি বলবো যে আমাদের দেশে প্রতিটি মানুষ চায় যে তার বাচ্চা লেখাপড়া করুক, সে রিক্সালাই হোক আর প্রান্তিক চাষিই হোক। আমি বিহারে গেছি, আমি উদাহরণটা দিই। বিহারে গেছি, আমার সাথে ছিলেন ওই যে নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী। তো উনি বললেন যে জিজ্ঞেস করো রাশেদা, আমার অনেক দিনের পুরানো বন্ধু, বললেন যে জিজ্ঞেস করো স্কুলে পাঠায় কিনা, খেতে কাজ করছে, বাচ্চাকে স্কুলে দেন। সোজা উত্তর, কিয়া ফায়দা। আমাদের মানুষ কিন্তু এটা বলবে না, অথচ এই অর্জনটাকেই কিন্তু আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি। আমাদের তো সরকারি প্রাইমারি এডুকেশন তো ফ্রি, অবৈতনিক হওয়ার কথা, কিন্তু কালকেই দেখবেন একটি গবেষণার তথ্য এসছে যে 44%কেই পকেট থেকে দিতে হয়। হ্যাঁ, না মানে আমি অবৈতনিকের কথাটা আপনার সাথে সরকারি যে প্রাইমারি স্কুলে যেগুলো, সেগুলো তো সরকারি প্রাইমারি স্কুলের কথাই হ্যাঁ, আমি তো অবাক হলাম সেই জায়গাটা বাদ দিয়ে যদি আপনাকে বলি, ধরেন আপনার গ্রামে একটি স্কুল হয়েছে, এটা এমপিওভুক্ত, আপনি এটাকে করিয়ে দিয়েছেন, তাহলে এমপিওভুক্ত হলে শতভাগ বেতন দেওয়া হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আপনি সরকারকে নিয়ে দিচ্ছেন, সব কিছু কিন্তু আপনি করে দিচ্ছেন। আপনার গ্রামের উদাহরণটা যান, সেই স্কুলে কেন ছাত্র থেকে বেতন নেবে? ইজ দ্যাট এনি আনসার? কেন নিচ্ছে? তারা বলছে যে আমরা বেতন নিয়ে শিক্ষকদের কোনো বাড়ি ভাড়া দেওয়া হয় না। আচ্ছা, আপনি এলাকার শিক্ষক, আপনাদের বাড়ি দেওয়ার দরকার নেই, বাট মেডিকেল অ্যালাউন্সের দরকার আছে। তাদেরকে উৎসব ভাতা দেওয়া হয় না। তাদেরকে এই উৎসব ভাতা, মেডিকেল অ্যালাউন্স, এগুলি যদি তারা পর্যায়ক্রমে একজন সরকারি কর্মকর্তা বা একজন সরকারি কর্মচারী যেই ধরনের সুবিধা পেত সেটা যদি দিয়ে দিতেন, তাহলে তো আপনি সেটা ফ্রি করে দিতে পারতেন, তার বেতনটা নিত না। এখানে সরকার কিন্তু দায়ী রয়েছে, আপনি তাদেরকে একদম উড়িয়ে দিতে পারেন না। ধরুন আমাদের সময় আমরা কল্যাণ ট্রাস্ট করেছিলাম শিক্ষকদের জন্য, অবসর ভাতা করেছিলাম। আজকে প্রেক্ষাপটে আপনি গিয়ে দেন, কল্যাণ ট্রাস্ট অবসর ভাতা পুরো টাকাটাই তারা নিয়ে পালিয়েছে। এখন যারা অবসরে গেছেন শিক্ষকরা, তারা দাঁড়ে দাঁড়ে কাঁদছেন। তো গভর্নমেন্টকে সেই জায়গাটিতে এবার সিরিয়াসলি যেতে হবে। আপনি আপাকে জিজ্ঞেস করছেন এই গভর্নমেন্ট, আরে আমি এবং আপা বসেছিলাম যে এই গভর্নমেন্ট সবচেয়ে বেশি শিক্ষায় কাজ করবে, কারণ এইটি তো তাদের সুযোগ। এই গভর্নমেন্টের তো কোনো জবাবদিহিতা কোনো রাজনৈতিক দলের সাথে নেই। এই গভর্নমেন্ট ইচ্ছে করলে করতে পারতো, আর এই গভর্নমেন্ট সবচেয়ে বেশি নিরুত্তাপ, বিশেষ করে স্থায়ী শিক্ষা কমিশন, যেটা নিয়ে অনর্গল বলে যাচ্ছে স্থায়ী সরকার। দেখুন আমরা আদর্শলিপিতে কি বলেছি, সদা সর্বদা সত্য কথা বলবে। সে আদর্শলিপি কি এখন আছে? বলতে পারে যে মিথ্যা কথা পরিহার করবে, এটা বলতে পারে। প্র্যাকটিস করতে পারে স্কুলে গিয়ে, প্রতি সোমবার আমরা কেউ কোনো ছাত্র শিক্ষক মিথ্যা কথা বলিব না। এই যে একটা নতুন প্র্যাকটিস, এটা কি আমাদের কোথাও করছে? কেউ কোনো ইনিশিয়েটিভ নাই, কেউ কোনো ড্রাইভ নাই, কেউ কোনো প্র্যাকটিস নাই। আগে যা ছিল, আগে তো একটা দলীয় সরকার ছিল, তাদের একটা ডিরেকশন ছিল শিক্ষাকে ধ্বংস করে দেওয়া। এই সরকার আসার পরে মনে হলো শিক্ষা ডিপার্টমেন্টটা হচ্ছে এতিম, অরফেনেজ, তাদেরকে এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। একটি জায়গাও কোনো খোঁজ খবর কিচ্ছু নেই। দেখব এবার শিক্ষা বাজেট কি করে। ইউনেস্কো অনুযায়ী 6% জিডিপি দিতে হবে, দেখে এবার দেয় কিনা। আবার সেই শুভঙ্করের ফাঁকি কি আইসিটি মন্ত্রণালয়, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়, সব মন্ত্রণালয়ে মিলিয়ে একটি বাজেট করেন তারা, এবং সেই বাজেট সব মিলিয়েও 2-এর নিচেই থাকে। আজকে আমাদের আশা এই বৈষম্য, শিক্ষাকে সবচেয়ে বেশি বৈষম্য করছে এই সরকার, মোটেই খেয়াল করছে না। তারপর আবার ওই তো দেখলাম, অথচ শিক্ষাই বৈষম্য দূরীকরণের বড় হাতিয়ার। এই জায়গাটাতেই তো আমরা পিছিয়ে গেছি মনে হয়। আমি দেখলাম আপনি একটা কোন পত্রিকায় পড়ে দেখলাম, উনি বলছেন যে এসে বলল আর পরীক্ষা তুলে দিল, মানে এসএসসি পরীক্ষা বাতিল করে দিল। 12 লক্ষ, আমি দেখেছি 14 লক্ষ শিক্ষার্থী, 14 লক্ষ শিক্ষক এসে বলল পরীক্ষা বাতিল করে দিল। তাহলে আমরা তো ধ্বংসের দিকে ধাবিত হচ্ছি। তাহলে আমাদের এই বিপ্লব বা এই গণঅভ্যুত্থান কি প্রয়োজন ছিল? আমি তো মনে করি না, যদি শিক্ষায় তারা লক্ষ্য না করে। এই বৈষম্য বিরোধী আন্দোলন হলো কেন? শিক্ষাকে নিয়েই তো।
আর এই সরকার বিন্দু পরিমাণ কোনো জায়গায় শিক্ষার প্রতি কোনো খেয়াল রাখছে না। আপনার কি ধারণা সরকার কি নিয়ে ব্যস্ত? মানে সরকার প্রধান এরকম একজন গুণী মানুষ, বিশ্বখ্যাত, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনিও আরেকজন গুণী মানুষ। আমার মনে হয় এই সরকার সেফ এক্সিট নিয়ে ব্যস্ত। দেখুন, একটা মব কালচার যেটা বলছিলেন আপা, একটা মব কালচার তৈরি হয়ে গিয়েছে না। এখন আমিও চিন্তা করি, আমি যদি স্মুথলি পাওয়ার ট্রানজিশন না করতে পারি তাহলে আমার গ্রামীণ ব্যাংক ভেঙে দিবে। এই কথা বোধহয় আমরা চিন্তা করছি এখন। আমার যেই এখানে স্থাপনাগুলি রয়েছে, আমার যেই রয়েছে এগুলো নষ্ট করে দেবে। যদি 32 নম্বর যেতে পারে, যদি যারা পতিত সরকার বাড়িঘর আগুন লাগতে পারে, তাহলে আমি যদি আজকে সেফ এক্সিট না নিতে পারি, এই সেফ এক্সিটের অন্বেষায় এই গভর্নমেন্ট ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু সেফ এক্সিট ছেলে তো পরিস্থিতি আরো উন্নত হওয়ার কথা, সেটা তো হচ্ছে বলে মনে হচ্ছে না। আপনি দেখছেন এক্সিটের চিন্তা থাকলে তো পরিবেশ পরিস্থিতি আরো ভালো হওয়ার কথা। আপনি দেখুন, তারা শুধু সংস্কার করছে কিভাবে সুন্দর একটি নির্বাচন দেওয়া যায়, কিভাবে নির্বাচন দিয়ে ওনারা চলে যেতে পারেন। এর বাইরে কি গভর্নমেন্ট কোনো চিন্তা করে? সংস্কারই আপনি দেখলেন কোথায়? হ্যাঁ, সংস্কারই আপনি কোথায় দেখলেন? তো রিপোর্ট সাবমিট হয়েছে। আপনি দেখুন, এই সরকার বলছে, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বলছে এই সরকারে যারা উপদেষ্টা হয়েছে তারা আগামী দিনে নির্বাচন করতে পারবে না। ওনাদেরকে কোন আইন দিয়ে বলা হয়েছে যে এই সরকার সংসদের থেকে সংবিধানে সংবিবেশিত হয়েছে যে তারা নির্বাচন করতে পারবে না? দ্যাট ইজ ইন কেয়ারটেকার গভর্নমেন্ট। আপনি এই কথা বলে জুজুবুড়ি ভয় দেখিয়ে আপনি কোনো পলিটিশিয়ানদের আনলেন না, কোনো সমাজসেবীর আনলেন না, আপনি কয়েকজন কি এনজিও থেকে নিয়ে আসলেন। টোটালি ফেইলিউর হচ্ছে প্রত্যেকটি সেক্টরে। আপনি দেখেছেন যে খাল খনন কর্মসূচিতে লাল গালিচা দিয়ে যাচ্ছে, খাল খনন কর্মসূচিতে। হোয়াট ইজ দিস ভাই? আপনি যদি উপদেষ্টা হন, আপনি যদি মন্ত্রী হন, প্রতিদিন 1 ঘন্টা হলে তো পাবলিক অ্যাপিয়ারেন্স আপনি দেবেন। তারা কেউ কি পাবলিক অ্যাপিয়ারেন্স দেয়? কারোর সাথে জনগণের সাথে দেখায়? তারা কি জানেন জনগণ কি চায়? 4 দেওয়ালের মধ্যে তারা এখানে সেই আগের দিনের মতো আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে ওনারা 4 দেওয়ালের মধ্যে বসে আছেন। সেখান থেকে 2-1 জন রিপোর্টার যদি কোনো রিপোর্ট করে, আপনি জানেন তাদের অ্যাক্রেডিটেশন কাউন্সিল বাতিল করে দেওয়া হয়। সেই তো ফেসিবাদী সরকারের মতো আচরণ তো 2-1 জনে করছে। এই সমস্ত নিউজ আছে। আপনি যেই জায়গায় আসছেন, আমার ক্ষোভের কারণটা হলো এই সরকার শিক্ষায় কোনো কাজ করছে না, সেজন্য আমাদের ক্ষোভের কারণ। একটি ডিসিশন তারা এই পর্যন্ত শিক্ষার জন্য নেয়নি, শিক্ষকদের জন্য নেয়নি, শিক্ষার জন্য নেয়নি, বিশ্ববিদ্যালয়ের জন্য নেয়নি, এবং ছাত্ররা যে রাজনীতিতে ইন্টারেস্ট হয়ে গেছে সেটাকে আরও বেশি ইন্টারেস্ট করাচ্ছে তারা। ছাত্র রাজনীতি দল সরকারের মুখ থেকে এগুলি শোনা দেওয়া আমার দরকার কি? তারা করুক না তাদের মতো। তাই বলছি যে এই সরকার, আমি জানি না কতদিন টিকবে, তারা একটি চিন্তা করে সেফ এক্সিট, সেফ ল্যান্ডিং, এর বাইরে তাদের কোনো চিন্তা নেই। জি, রাশেদা কে চৌধুরী, আমি সামগ্রিকভাবে যে আপনি একটা স্থায়ী শিক্ষা কমিশনের কথা বললেন, বা আমরা এই সরকার আমলে অনেকগুলো কমিশন করা হলো সংস্কারের জন্য, শিক্ষা নিয়ে আবার অনেকেই বলছেন যে কমিশন দেখলাম না আমরা, সেটা কেন? মানে ওই আগের কমিশন থেকেই সব প্রত্যাশা করছিলেন তারা, সেই কারণেই নাকি? না, সেটা মনে হয় না। ওই যে উনিও যেটা বললেন, আসলে বোধহয় চিন্তা চেতনার মধ্যে ওই শিক্ষা কমিশন করার বিষয়টা ছিল না বা আসেওনি ওনাদের। নাকি ওনারা মনে করছেন যে শিক্ষা বেশ ভালোভাবেই শিক্ষায় হাত সেটাও দেওয়ার আমি দরকার মনে নেই? করি না যে মনে করছেন, কারণ শিক্ষার অবস্থা তো ওনাদের দেখার কথা। এবং সেখানে যে একটা বিশৃঙ্খলা হয়ে গেছে ইতিমধ্যে, 7 কলেজ ইউনিভার্সিটি হতে চায়, আবার এরা এটা করতে চায়, ওরা এটা করতে চায়, যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বইয়ের কথা বললেন, হ্যাঁ, বই বিশৃঙ্খলা হয়ে গেছে। তো সেটা যদি নিরসন করতে হয় তাহলে ওনাদের শক্ত হাতে যে কাজটা করতে পারেন, যে ওইরকম মানে 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে শিক্ষা সংস্কার কমিশন না করে একটা স্থায়ী শিক্ষা কমিশনই ওনারা করতে পারতেন, অধ্যাদেশের মাধ্যমে করতে পারতেন কিন্তু। এবং সেটাকে ক্ষমতাটা বা টার্মস অফ রেফারেন্সটা ওইভাবে যদি দেয়া যায় যে ওনারা শিক্ষার মানে শুধু পাঠ্যপুস্তকের বিষয় না, যেটাকে শিক্ষাক্রম বলা হয়, সেই শিক্ষাক্রমের ব্যাপারেও নেবেন, শিক্ষকদের বেতন ভাতা মর্যাদা অথবা মাঠে ময়দানে বৈষম্য কমানোর জন্য যেখানে যেটুকু করা দরকার সেই পরামর্শটা দিতে পারতেন। এবং সবচেয়ে বড় জিনিস হলো শিক্ষা কমিশন একটা সমন্বিত শিক্ষা আইনের প্রস্তাবও করতে পারতেন। কারণ ওই শিক্ষা আইন না থাকার কারণে যেটা হয়েছে যে বিভিন্ন ধারা উপধারার যে শিক্ষা ব্যবস্থা, তারা যে যেমন খুশি চলছেন। তারা তো এখন আমার দেশের মাটিতে
একজন নাগরিক হিসেবে যেমন খুশি চলবেন কেন, কিছু কিছু রেগুলেটরি বডি আছে না? রেগুলেটরি বডি আছে কাদের জন্য আমি বলি, সেটা হচ্ছে ওই যে প্রাথমিক তো সরকারের আওতায়, সেকেন্ডারি বা মাধ্যমিকের জন্য আছে, বৃত্তিমূলকের জন্য আছে, কিন্তু এই যে হাজার হাজার কওমি মাদ্রাসা মাদ্রাসা থাকতেই পারে, অত তো অসুবিধা নাই, মানুষের ডিমান্ড থাকলে চয়েস থাকলে মানুষ যাবে, কিন্তু তারা তো কোনো মানে যেটাকে বলা হয় রেগুলেটরি মেকানিজম, একটা নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে নাই। তারা কি পড়াচ্ছেন, তারা কিভাবে পরিচালিত হচ্ছেন, তাদের আয়ের উৎস কী, এবং সেখানে জবাবদিহিতার জায়গাটা কোথায়, এটা একটা রেজিস্ট্রেশন প্রসেস করে তারা আসতে পারতেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য যদি আইন থাকতে পারে, তো এদের জন্য নাই কেন, সেটা তো একটা প্রশ্ন। এবং সেই জায়গায় আসতে না পারলে কিন্তু ওই সমন্বিত শিক্ষা আইন, আমরা এই জন্য দাবি তুলেছি, বহুদিন ধরে কাজ হয় নাই, যে একটা সমন্বিত শিক্ষা আইন করা হোক, একদম প্রাক প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত। ঠিক আছে, উচ্চশিক্ষা তো বেসরকারি বিশ্ববিদ্যালয় ইত্যাদি আইন আছে, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তো অনেক সময় নিয়ন্ত্রণহীন হয়ে যেতে পারে। এগুলো একটা জায়গায় আসলে না আসলে, আইনি কাঠামো না থাকার কারণে কোনো সরকার কোনো ব্যবস্থাও নিতে পারবে না। নিলেই তো দেখবেন যে কোর্ট কাছারিতে গিয়ে রিট পিটিশন হয়ে গেছে বা এটা হয়েছে। এবং আপনাকে যদি আপনি তথ্য দেন, দেখবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি আদালতে মামলা, এবং তারা সেগুলোকে কি ধরনের মামলাগুলো? যেমন শিক্ষকরা, তাদেরকে যখন বলা হয়েছে যে আপনারা কোচিং করতে পারবেন না নিজের বিদ্যালয়ের বাইরে গিয়ে, বিদ্যালয়ে করলে আলাদাভাবে নেন, রেমেডিয়াল কোচিং যেটাকে বলা হয়, যে বাচ্চারা পিছিয়ে আছে তাদের জন্য, ওটার জন্য আপনারা আলাদা টাকা পয়সা নিতে পারেন। তারা গিয়ে সবার আগে রিট করে দিলেন যে এটা করা যাবে না। সেখান থেকে কিন্তু আদালতের নির্দেশনা আসলো যে এইটা করা যাবে না, শিক্ষকদের এটা মানা হলো না। কিন্তু কে কে মনিটরিং করছে বলেন? তারা তো ঠিকই কোচিং করে বেড়াচ্ছেন। এবং কোচিং সেন্টার বন্ধ করার কথা বলবো না, কারণটা হচ্ছে কোচিং সেন্টারে যেগুলো হয় সেগুলোতে তো আমাদের শিক্ষার্থীরাই, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের অনেকেরই এটা হচ্ছে একটা কর্মসংস্থান, রোজগার, কর্মসংস্থানের জায়গা। কিন্তু স্কুল কলেজের শিক্ষকরাই যদি কোচিংয়ে চলে যান, তাহলে তাদের শিক্ষার্থীদের প্রতি তো তাদের ওইভাবে দৃষ্টি দেওয়া যাবে না। আরেকটা বিষয়ও বন্ধ করা দরকার, যেটা একটা করা হয়েছিল, যে সাপ্লিমেন্টারি রিডিং মেটেরিয়াল, যেটা আজকে আমি খবর নিয়েছি ঢাকা মহানগরীর বড় বড় বিদ্যালয়গুলোতে ক্লাস 3-র বাচ্চা 6টার মতো বই পড়ার কথা তার, মানে সেখানে আরও 8টা কি 10টা ধরিয়ে দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এটা কে মনিটর করছে? কেউ করছে না। প্রতিটি বিদ্যালয়ে এই ঘটনা। তারপরে আরও যেটা আছে, খেলার মাঠ নাই। ঢাকার একটা খুবই নামকরা একটা বিদ্যালয়, সেখানে খেলার মাঠ আছে বিশাল 8টা, এটা নামি দামি, কিন্তু শিক্ষার্থীরা ওখানে যদি খেলতে হয় তাদেরকে ওই ক্লাবের মেম্বার হতে হবে, বাড়তি পয়সা দিতে হবে। তো এই যে এই বিশৃঙ্খলাগুলো আছে, এগুলো তো সহজেই কিন্তু মনিটরিংয়ের মাধ্যমে নিরসন করা সম্ভব। এগুলো আমি একদম টাটকা খবর, আজকের খবরই বলছি। আমরা খবর নিয়েছিলাম কত বাচ্চা পড়ছে না পড়ছে। এই যে লেখাপড়া বা লেখাপড়ার সাথে সাথে খেলার মাঠ ইত্যাদি বাচ্চাদের না হলে ওই যে মানবিক মূল্যবোধটা হবে না। তো এই যে কিশোর গ্যাং কেন তৈরি হয়? কারণ তাদেরকে তো আমরা পড়ালেখার খালি পড়ো, মা বাবারাও ছেড়ে দিয়েছেন, তারপরে তো আর খেলার মাঠ নাই, মানবিক মূল্যবোধের বিকাশের কোনো সুযোগ নাই। শিক্ষার্থীরা চাইলেও সেই সুযোগটা তারা পাচ্ছে না। মিস্টার আমার সাথে কোনো জায়গায় দ্বিমত পোষণ করতে পারি না। ফাইনাল রাউন্ড, ক্লোজিং রিমার্কস। না, বলছি বিগত সরকার সময় সচিবদের গাড়ি দেওয়া হয়েছে, বাবুর্চি দেওয়া হয়েছে, আইফোন দেওয়া হয়েছে, দেখেননি আপনি? তারপর পুলিশের রেশন ভাতা বাড়ানো হয়েছে, কিন্তু শিক্ষকদের জন্য বিগত সরকার কিছুই করে নাই। তারপর প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কোনো রেগুলেশন নাই, সেখানে কোনো অ্যাক্রেডিটেশন কাউন্সিল নাই, মানে যাচ্ছে তাই, হায়ার এডুকেশন টু লোয়ার এডুকেশন। সেজন্যই আমরা বলছিলাম যে এই সরকার তো কারোর কাছে দায়বদ্ধতা নাই। একটা মনে করেন আমাদের গভর্নমেন্ট যদি হঠাৎ করে একটা খুব টাফ ডিসিশন নিয়ে ফেলে, তখন দেখা যায় যে অনেক প্রবলেম আমরা ফেস করি। কিন্তু এই গভর্নমেন্ট তো এসছে রিফর্মেশনের জন্য, এই গভর্নমেন্ট তো এই কাজগুলো করে যেতে পারতো, কিন্তু এই গভর্নমেন্ট এতটা উদাসীন, কিছুই করলো না। তারপরেও আমার শেষ দাবি আমাদের ছিল যে একটা পার্মানেন্ট শিক্ষা কমিশন যদি ওরা করে যেত, তাহলে এটা কনস্টিটিউশন যদি অ্যাপ্রুভাল দিয়ে যেত, এটা যদি প্যারালাল টু দ্য এডুকেশন মিনিস্ট্রি থাকতো, তাহলে আমরা এই রিফর্ম, এই ডেভেলপমেন্ট
যেটা আমাদের বিশ্বায়নের যুগে প্রয়োজন, সেই জায়গাটায় আমরা যেতে পারতাম। তবে আমার জন্য সবচেয়ে বড় মেসেজ হলো এই সরকারকে শিক্ষককে মূল্যায়ন করতে হবে, আদারওয়াইজ শিক্ষা ব্যবস্থা টোটালি ধ্বংস হয়ে যাবে। আমরা আশা করি এই সরকার সেদিকে দৃষ্টি দেবেন। মিস্টার রাশেদা চৌধুরী। হ্যাঁ, আমরা তো মানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারটা এসছে, অনেক অনেক প্রত্যাশা, পাহাড় সমান, বুঝলাম সেগুলো সব পূরণ করা সম্ভব না, কিন্তু কতগুলো জায়গায় যদি একটু অগ্রাধিকার ঠিক করা যায়, তার মধ্যে শিক্ষাটা যদি আসে, স্বাস্থ্যটা যদি আসে এবং মানুষের কল্যাণের জায়গাটা যদি আসে, যেমন এটা তো সমাজ কল্যাণেরই, যে মিড ডে মিল বলি, যা বলি, যে এবং বিশেষ করে ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি, এইগুলো নিয়েও অনেক লুটপাট হয়েছে, আশ্রয়ন প্রকল্প নিয়ে অনেক লুটপাট হয়েছে, আপনারা জানেন। কিন্তু ওই একটা ন্যূনতম জায়গায় যদি এই সরকার আসতেন, তাহলে ওই যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নটা রাতারাতি অর্জন করা যাবে না, কিন্তু ওই পথে হাঁটার একটা সুযোগ সবাই পেতেন। দর্শক, শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রাশেদা চৌধুরী এবং মিস্টার এহসানুল হক মিলন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল শিক্ষা নিয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী একটা আন্দোলনের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থান, যাকে কেউ কেউ বিপ্লবও বলেন, তারপরও শিক্ষায় বৈষম্য বাড়ছে, একটা হযবরল অবস্থা চারিদিকে। এবং শিক্ষায় বিনিয়োগ আমরা আলোচনার মধ্যে শুনলাম যে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন, এবং এটা আমরা বহু বছর ধরেই এই আলোচনাটা করছি, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না, এবং সেটা প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা সর্বত্রই আমার অতিথিরা চুলচেরা বিশ্লেষণ করে দেখেছেন যে কতটা খারাপ অবস্থা। শিক্ষকদের দিকে কোনো মনোযোগ নেই, এবং এটাও ওনারা বলছেন যে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এর মধ্যে যে সমন্বিত একটা প্রয়াস থাকা দরকার, সেটার যথেষ্ট অভাব রয়েছে, এবং রাজনৈতিক সদিচ্ছার একটা বড় অভাব রয়েছে। শিক্ষা একটা মধ্য দিয়ে আসলে একটা দেশ তার মানব সম্পদ উন্নয়নে মনোযোগী হয়, সেই জায়গায় যথেষ্ট ঘাটতি। মানবিক মূল্যবোধের কোনো চর্চা এখানে নেই, শিক্ষায় মৌলিক কোনো চিন্তাভাবনা দেখছেন না। একটা স্থায়ী শিক্ষা কমিশন আছে, তার কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। বর্তমান সরকার অনেক কমিশন করেছে, শিক্ষা নিয়ে তারা মনোযোগ দেননি। ছাত্রদের হাতে, প্রাইমারি স্কুলের ছাত্রদের হাতে এখনও পর্যন্ত বই পৌঁছায় নেই। সব মিলিয়ে একটা বাজে অবস্থা, এবং সমন্বিত শিক্ষা আইনের প্রয়োজনীয়তার কথা ওনারা বলেছেন। এবং শিক্ষা স্বাস্থ্যে যতক্ষণ না আমরা মনোযোগ দিতে পারবো, তার বাইরে গিয়ে আমরা যতই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা অন্যদিকে মনোযোগ দেই না কেন, সেটা আসলে দীর্ঘমেয়াদে কোনো সুফল বয়ে আনবে না। অনেকে প্রত্যাশা সবার ছিল, সরকার প্রধান, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি এবং সামগ্রিকভাবে সরকার, যে তারা ভালো কিছু উপহার দেবেন, কিন্তু 6 মাস পেরিয়ে গেছে, সেই লক্ষণ স্পষ্ট নয়। এখন সবারই একটা প্রত্যাশা যে তারা একটা ভালো নির্বাচন দেবেন, কিন্তু সেটা দেওয়ার জন্য যতটা নিরপেক্ষ অবস্থানে তাদের থাকা দরকার বা যতটা সক্ষমতা তাদের থাকা দরকার, সেটাও আছে কিনা, সেটাও একটা প্রশ্নের মুখে। যথেষ্ট সন্দেহের অবকাশ তার মধ্যেও রয়েছে। আশা করি তারা শুধরাবার চেষ্টা করবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।